আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে আসিফ বিন আলী। জনাব আসিফ বিন আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেকদিন পরে পেলাম। আশা করি আপনি ভালো আছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন। ধন্যবাদ মাসুদ ভাই, আমাকে আপনার শোতে আমন্ত্রণ জানানোর জন্য। জি, জনাব আসিফ বিন আলী, আপনি তো যদিও দূরে থাকেন, এই মুহূর্তে অনেক দূরে আছেন, কিন্তু তারপরে তো দেশের খবরাখবর এখন এমন একটা অবস্থা হয়েছে যে জানাই যায়, অনলাইনে মুহূর্তেই পেয়ে যান সব খবর। তো নতুন সংসদ তো গতকালকে থেকে যার যাত্রা শুরু করলো, প্রথম অধিবেশনে নিশ্চয়ই আপনি ফলো করেছেন। আমরা হ্যাঁ। দেখছি। জি বলেন। হ্যাঁ, ঠিক আছে মাসুদ ভাই, বলেন প্লিজ। হ্যাঁ, আমরা দেখেছি সেখানে এই সংসদে নানা ধরনের ঘটনা কিন্তু ঘটেছে, যা নাকি না ঘটলেও পারতো। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে এক ধরনের আপনার, আমি বলবো অরাজকতার মতোই হয়েছে। সংসদে তো ওয়াকআউটের একটা নিয়ম আছে, ওয়াকআউট করতেই পারে কেউ, কিন্তু সংসদের মধ্যে স্লোগান দেওয়া, হইচই করা, ক্ষোভ প্রকাশের যে ভঙ্গিমা আমরা দেখেছি, এটা একটা বিষয় ছিল। আবার আরেকটা বিষয় ছিল, সেটা হলো যে শোক প্রস্তাব গ্রহণের সময় এমন কিছু ব্যক্তির নামে শোক প্রস্তাব নেওয়া হয়েছে, আবার এমন কিছু ব্যক্তিকে বাদ দেওয়া হয়েছে, যা নিয়েও কিন্তু অনেকটা বিতর্ক হয়েছে। কিন্তু আমার মূল আজকে আলোচনাটা বিষয় আমি করতে যাচ্ছি যে প্রেসিডেন্টের ভাষণ নিয়ে যে ঘটনাটা ঘটলো এবং যে ভঙ্গিতে প্রতিবাদগুলি করা হলো। তো প্রেসিডেন্টকে স্বৈরাচারের দোষর বলা হলো এবং যে কারণে তার ভাষণ তারা শুনতে পারবে না, শোনা যাবে না, তাকে ভাষণ দিতে দেওয়া হবে না। অথচ এটা তো একটা সাংবিধানিক নিয়মের বিষয়ের মধ্যে কিন্তু ছিল ভাষণটা। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনার একটা প্রাথমিক মন্তব্য আমি একটু শুনতে চাই। ধন্যবাদ মাসুদ ভাই। আহ, আনন্দের ব্যাপার হচ্ছে যে সংসদ নিজের যাত্রা শুরু করেছে। প্রায় 17 মাসের একটা দীর্ঘ অনিশ্চয়তার মাঝখান থেকে একটা আপাত দৃষ্টে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করেছে, সো এটা একটা পজিটিভ জায়গা। কিন্তু আমরা সংসদের প্রথম অধিবেশনে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি ভাষণ দেবেন কি দেবেন না, এবং তার ভাষণে কারা বিরোধিতা করবে সেই নিয়ে একটা দুই পক্ষের একটা মুখোমুখি অবস্থান। মাসুদ, এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আসলে দুটো গ্রুপে বিভক্ত। একটা গ্রুপ যারা কনস্টিটিউশনকে আপহোল্ড করতে চায় এবং কনস্টিটিউশনের ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে পার্লামেন্টের মাধ্যমে গ্র্যাজুয়ালি সংস্কার করতে চায়। আরেকটা গ্রুপ যারা মূলত কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দিতে চায়, তারা বিপ্লব করতে চায়। কি নিয়ে বিপ্লব করবে, কেন বিপ্লব করবে, সেগুলো ভিন্ন আলাপ, এবং সেগুলো হয়তোবা তারা যতটা ভালোভাবে হয়তোবা বোঝেন আমরা অনেকেই সেভাবে বুঝতে পারছি না, সেটা আমাদের একটা লিমিটেশনও হতে পারে। কিন্তু প্রেসিডেন্টের বিতর্ক নিয়ে যে আলাপটা ছিল, যে প্রেসিডেন্ট আওয়ামী লীগ সরকারের নিযুক্ত এবং এই কারণে তাকে অভিশংসন করতে হবে, তাকে বাদ দিতে হবে এবং সে বক্তৃতা দিতে পারবে না। কিন্তু যে ব্লকটা কনস্টিটিউশনের কথা বলছে, দেখেন কনস্টিটিউশন অনুযায়ী প্রেসিডেন্ট পার্লামেন্ট ডাকে, সেখানে প্রথম অধিবেশনে তিনি বক্তৃতা দেয়, এমনকি প্রেসিডেন্ট নিজেই সরকার গঠনের জন্য ডাক দেয়। এই একই প্রেসিডেন্টের সাথে ধরেন 5 আগস্ট রাত্রেবেলা 6-7 আগস্ট বসে আলাপ আলোচনা করতে কারো সমস্যা হলো না। এই একই প্রেসিডেন্টের কাছে আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ নিতে সমস্যা হলো না, কিংবা অন্য যে ছাত্র নেতারা ছিলেন তাদের শপথ নিতে সমস্যা হলো না। কিন্তু এই প্রেসিডেন্টের এখন বক্তব্য শুনলে ফ্যাসিবাদকে জায়গা দেওয়া হবে, এই ধরনের যে আর্গুমেন্ট, এটা আসলে স্ববিরোধী একটা আর্গুমেন্ট। দেখেন মাসুদ ভাই, আমি দুইটা জায়গা থেকে দেখবো, একটা ব্যক্তি মোহাম্মদ শাহাবুদ্দিন, আর একটা হচ্ছে যে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। ব্যক্তি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে আমার খুব একটা কিছু বলার নাই। উনি যে খুব বড় কোনো রাজনৈতিক ক্যারিয়ারের ছিলেন ব্যাপারটা তাও না, এবং তার ব্যাপারে মানে যথেষ্ট বিতর্ক রয়েছে। কিন্তু যখন ব্যাপারটা প্রেসিডেন্টের পজিশনের থাকে, অর্থাৎ এখানে ব্যক্তি শাহাবুদ্দিনের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেসিডেন্টের চেয়ার কিভাবে কাজ করবে। আজকে তিনি সেখানে আছেন, আগামী দিনে যদি সংসদ মনে করে তাকে সরিয়ে ফেলবে, তাকে সরিয়ে ফেলবে মেজরিটির সমর্থন নিয়ে। কিন্তু রাষ্ট্রপতি যে সংসদে ভাষণ দেবেন, এইটা শুধুমাত্র একটা ব্যক্তিকে কেন্দ্র করে তো হতে পারে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ব্যক্তি শাহাবুদ্দিনকে নিয়ে সমালোচনা থাকতেই পারে, কিন্তু যখন এটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ফলো করার কথা বলা হচ্ছে, আমার মনে হয় যে সেই ক্ষেত্রে যারা এই বিতর্কটা তুলেছেন তারা এটা এক ধরনের রাজনৈতিক স্ট্যান্ডবাজি করছেন। তবে হ্যাঁ, আমি এটাও মনে করি যে ব্যক্তি শাহাবুদ্দিনকে নিয়ে সমালোচনা হওয়ার অনেকগুলো জায়গা আছে। জি,
কিন্তু আমার কথা হলো যে ব্যক্তি শাহাবুদ্দিন কিনা সমালোচনা করে অথবা সেটা রাজনৈতিক ভাবে করে সেটা ব্যাপার, কিন্তু তার তো প্রকাশের একটা ভঙ্গি আছে। আমরা আমরা আসলে রাজনীতিটাকে কোথায় নিয়ে যাচ্ছি? আমরা এই রাজনীতিটাকে একটা নিয়ম, মানে আপনি যখন বিরোধিতা করবেন, রাজনৈতিক বিরোধিতার একটা ভঙ্গি আছে, সংসদের রাজনৈতিক বিরোধিতার আরেকটা ভঙ্গি আছে, আবার রাজপথে রাজনৈতিক বিরোধিতার কিন্তু আরেকটা চেহারা আছে। তো আমরা কি এই বিরোধিতার বিষয়গুলো কি নিয়মের মধ্যে ঢুকাচ্ছি, নিয়মের বাইরে নিয়ে আসছি? আহ মাসুদ ভাই, এখানে আসলে যেটা বাংলাদেশে এই মুহূর্তে আমার ধারণা রাজনীতিতে সব থেকে যে শব্দটা দিয়ে একটা ব্যাখ্যা করা যাবে সেটা হচ্ছে বেয়াদবি। এবং এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এবং এটা শুধু এই না যে একজন আরেকজনের সাথে বয়সের তারতম্যের কারণে করছে, এটা সবাই সবার সাথে করছে। হ্যাঁ, সমবয়সী হোক, একটু বড় বয়সের হোক, একটু কম বয়সের হোক। যেমন আমার মনে আছে যে তাসনিম জানা যখন এনসিপি থেকে পদত্যাগ করলেন, হ্যাঁ, তখন তারই দলের একজন সহকর্মী মিডিয়াতে এসে তাকে নিয়ে যে ধরনের কথা বলেছে, মানে আমি তো চিন্তাও করতে পারি না একজন মানুষের সাথে আমি কাজ করেছি এবং তার সাথে আমার বিরোধিতা হতে পারে, সেইভাবে তাকে নিয়ে কথা বলবো। তো ফলে যে ব্যাপারটা শুধু যে রাষ্ট্রপতির ক্ষেত্রে ঘটেছে ব্যাপারটা তা নয়, এই বেয়াদবিটা এখন এমনভাবে নর্মালাইজ করা হচ্ছে সোসাইটিতে, এবং এইটা মানে আমার বলতে দ্বিধা নাই যে এইটা করার প্রেক্ষিতে ডানপন্থী যে বুদ্ধিজীবী, ডানপন্থী ঘরানার যে সাংবাদিক এবং ডানপন্থী ঘরানার যে অ্যাক্টিভিস্টরা রয়েছে, তারা এটা এক ধরনের প্রতিবাদের ভাষা হিসেবে দেখছেন এবং তারা সেইভাবে এটাকে ব্যাখ্যা করারও চেষ্টা করছেন যে এই বেয়াদবিগুলো আসলে মানে নৃপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। এখন আমি যদি সেই আলাপটাতেও ঢুকি, দেখেন শেখ হাসিনার সময়, বিশেষ করে 2014-র পরে, 2014, 2018 এবং 2024, এই এই যে 10-11 বছরের সময়টা, এইখানে রাজনৈতিক প্রতিবাদের ভাষা অনেক ক্ষেত্রেই হয়তোবা প্রচলিত রাজনৈতিক ভাষার মতন থাকে না, কারণ যার সাথে তখন রাজনীতি করা হয়েছে সে আসলে ডেমোক্রেটিক নর্মসের স্পেস দেয়নি। তো ফলে অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে অনেক কিছু মানুষ স্বাভাবিকভাবে মেনে নিয়েছে, একটা গালিও স্বাভাবিকভাবে মেনে নিয়েছে, একটা মিথ্যা কথাকেও স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। কিন্তু যখন আপনি একটা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের দিকে ফেরত আসবেন, তখন কি আপনার ভাষা একই থাকবে কিনা? অর্থাৎ যে ভাষা দিয়ে আপনি একটা আপাত একনায়কতান্ত্রিক একটা শাসনের সমালোচনা করবেন, আপনি কি ঠিক সেই একই ভাষা আপনার রাজনৈতিক সহকর্মী এবং রাজনৈতিক বিরোধী যারা রয়েছে গণতান্ত্রিক স্পেসে ব্যবহার করবেন কিনা? এই প্রশ্নটা খুব জরুরি। অর্থাৎ যে ভাষাতে ধরেন মানে জুলাই মাসে পুলিশকে গালি দিচ্ছেন, কারণ যখন পুলিশ আপনাকে গুলি করছে, এখন কি আপনি সেই একই ভাষাতে পুলিশকে গালি দিবেন যদি পুলিশ ট্রাফিক কন্ট্রোল করে? এটা তো রোলের একটা ব্যাপার আছে, তাই না? এখন আমার কেন জানি না মনে হয় যে আমাদের মানে লার্জলি এটা ডানপন্থী ব্লকে এই ব্যাপারটা বেশি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আবার অন্যদের মধ্যেও যে ব্যাপারটা নাই তাও না, খানিকটা করে আছে, তবে এটা নেতৃত্বে রয়েছেন অনেকটা ব্লক, তারা মনে করছেন যে বেয়াদবি হবে রাজনীতির একমাত্র ভাষা। এখন বাংলাদেশের কনটেক্সটে যে হয় মাসুদ ভাই, সেটা হচ্ছে যে আপনি যদি 1971 পরবর্তী সময়ের ইতিহাসটাও, জাসদ প্রচন্ড ভাবে এই ধরনের কাজ করতো ওই সময়। যদি আমরা আর্কাইভে ঢুকি, জাসদের অনেক নেতাদের লেখাপত্র যদি দেখি, মানে আমি সেটাকে মানে সমালোচনার জায়গা থেকে না, আমি একটা পয়েন্টের জায়গা থেকে বলছি যে অনেক সময় কোন নেতারা যারা একটা কঠিন আন্দোলনের মধ্য দিয়ে যান, আন্দোলনের শেষ হয়েছে, এখন আমাদেরকে কনস্ট্রাকটিভ রোলে যেতে হবে, সোসাইটি মানে রেসপেক্ট ফেরত আনতে হবে, সোসাইটিতে ফেরত আনতে হবে। তো ওই ওই ভাবনাটাতে আর তারা যান না। আমাদের সঙ্গে এই যে অনন্ত বিপ্লবের যে যাত্রা এরা শুরু করেছেন, এবং এই অনন্ত বিপ্লবের ভাষা হিসেবে বেয়াদবিকে যেভাবে মানে নর্মালাইজ করা হচ্ছে, মনে হয় না ভাই যে এই ক্ষেত্রে আলাদা করে সমর্থনের আর কিছু আছে বলার। আমি এটাও খেয়াল করেছি যে আপনি এই যে কথা বললেন বেয়াদবি, বেয়াদবি তো অশ্লীলতার একটা সম্পর্কিত বিষয়। এর অনেকে কিন্তু মানুষকে আক্রমণ করতে, যে মানুষকে ডিফেন্ড করতে, যে মানে একদম ভুল তথ্য, আজগুবি আজগুবি কথা, আজগুবি আজগুবি বিষয়ের অবতারণা করছে, আবার এটাকে বিকৃত করে খণ্ডিত করে প্রচার করছে। ওর মাধ্যমে কিন্তু এক ধরনের সমাজে অস্থিরতা তৈরি হচ্ছে, রাজনীতিতেও এক ধরনের কিন্তু অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। আপনি নিজেও ওই দিন আমার আমার সঙ্গে কথা প্রসঙ্গে বলছিলেন যে মানে ইনফরমেশন গুলো কিভাবে আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে, মিস ইনফরমেশন অথবা ডিস ইনফরমেশন এগুলো হচ্ছে। তো এইগুলো নিয়ে আপনার আসলে আমাদের দেশে যে যা ঘটছে, এইগুলোর সঙ্গে আপনি কিভাবে এগুলিকে রিলেট করবেন? মাসুদ ভাই, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের রাজনীতিতে
একটা হচ্ছে যে খুব ডেলিবারেটলি মিস ইনফরমেশন ব্যবহার করা হয়, হ্যাঁ, এবং এটা কখনো কখনো রাজনীতিবিদরা করেন, অ্যাক্টিভিস্টরা করেন, কেউ স্বনামে করেন, কেউ হয়তো বা স্বনামে করেন না, কোনো একটা জিনিস ছড়িয়ে দেন। তো এটার ক্ষেত্রে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে নিজে মানে অনিচ্ছাকৃত ভুল করে, ধরেন আপনি কোনো একটা ভিডিও দেখলেন, আপনার মনে হইল যে এই ভিডিওটা বোধহয় আমার ছড়ানো উচিত, কারণ এখানে কিছু কথা আছে যেটা আপনার সাথে মিলে যাচ্ছে বা অমিল হচ্ছে। আপনি কোনো রকম মানে আলাদা খারাপ কোন উদ্দেশ্য ছাড়াই ওটা ছড়িয়ে দিলেন, এটাকে আমরা মিস ইনফরমেশন বলি। এটা অনেকটা নির্দোষ ইনফরমেশন, মানুষের সচেতনতা বৃদ্ধির সাথে সাথে এটা ঠিক হয়ে যায়। ডিসইনফরমেশন যেটা, এটা একটু ডেঞ্জারাস ব্যাপার, এটা মানুষ ইচ্ছাকৃতভাবে করে, অর্থাৎ আপনি জেনে বুঝে শুনে এমন কিছু কথাবার্তা কারো ব্যাপারে ছড়াচ্ছেন, সেটা আসলে একটা ব্যাড ইন্টেন্ট নিয়ে হয়। আমরা আরেকটা ফেনোমেনা এই মুহূর্তে সমাজে দেখছি, সেটা হচ্ছে ম্যাল ইনফরমেশন। ম্যাল ইনফরমেশনটা একটু মানে সফটওয়্যার আকারে থাকে, কিন্তু এটা এখন খুব স্পষ্ট। ধরেন আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আপনাকে নিয়ে কেউ একজন সমালোচনা করতে চাচ্ছে, মানে আপনার অপোজিশনে যিনি কথা বলেন, তো আপনার ব্যাপারে কথা বলতে গিয়ে হুট করে তিনি নিয়ে আসলেন যে আপনার ছেলে কি করেছে বা আপনার মেয়ে কি করেছে। মানে আপনার কথার প্রেক্ষিতে যুক্তি সে দিচ্ছে না। আসলে সে আপনাকে আপনার ব্যক্তিগতভাবে বা আপনার পরিবারকে আক্রমণ করছে। এই যে, এবং এটা কিন্তু খুব সাটেল আকারে ঘটে, মানুষ অনেক সময় হেসে উড়িয়ে দেয়, কিন্তু এটা যখন কনসিস্টেন্টলি হতে থাকে, এটার উদ্দেশ্য থাকে একটা মানুষকে ডি প্ল্যাটফর্ম করা, মানে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া। আপনি যদি খেয়াল করে দেখেন, এইটার শিকার কিন্তু রাজনীতিবিদ থেকে শুরু করে সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, সবাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা আপনার নিশ্চয়ই মনে আছে, 5 আগস্টের পর পর যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং হচ্ছে যে ফজলুর রহমান সাহেব, ওনারা মানে মুক্তিযুদ্ধের ব্যাপারে একটা স্ট্রং অবস্থান নিলেন। আপনি যদি সেই সময় দেখেন যে তার বাবা কি করেছে, তার চাচা কি করেছে, হ্যাঁ, মানে সে কি করলো, তার যুক্তিতে কিন্তু আলাপ নাই। এবং এই কথাগুলো এমন এমন মানুষ বলছে যারা কিন্তু সমাজে মোটামুটি প্রতিষ্ঠিত, যে না তারা সবাই, তারা মিস ইনফরমেশন ছড়ান না, ডিসইনফরমেশন ছড়ান না, কিন্তু তারা কিন্তু খুব সচেতনভাবে ম্যাল ইনফরমেশন ছড়াচ্ছে। সেম জিনিস ফজলুর রহমানের ক্ষেত্রে ঘটেছে, সেম জিনিসের ফেস করেছে তাসনিম জারা। একই ধরনের জিনিস আমরা দেখেছি পরবর্তীতে মানে অ্যাক্টিভিস্টদের মধ্যে, যেমন আপনি নিজে ফেস করেছেন, এবং আরো বেশ কয়েকজনের নাম এই ক্ষেত্রে বলা যায়। মূল আলাপটা হচ্ছে যে মাসুদ ভাই, আমাদের আশপাশে যে এনভায়রনমেন্ট এখন তৈরি হয়েছে, সেই এনভায়রনমেন্টটাতে না আদব শব্দটা নাই। আমাদের ইসলামে একটা কনসেপ্ট আছে আদবের, যে কনসেপ্ট, অর্থাৎ আপনি আপনার যে শত্রু, আপনি তার সাথেও যখন এঙ্গেজ হবেন, আপনি তার সাথে আদব এবং লেহাজ, এই যে দুইটা শব্দ, এটা আমাদের মানে রিলিজিয়াস কালচারাল কনসেপ্ট থেকে, সেইটাতে এঙ্গেজ হবেন। আমাদের সমাজে এখন একদল বুদ্ধিজীবী, একদল সাংবাদিক, একদল অ্যাক্টিভিস্ট, তারা সবাই কিন্তু নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত, কিন্তু তারা এই আদব লেহাজ শব্দটাকে এক ধরনের অপরাধের জায়গায় নিয়ে গেছেন, এবং এই ম্যাল ইনফরমেশনটাকে ব্যবহার করে এত বেশি মানে তিক্ততা বাড়িয়ে তুলেছেন। আমি জানি না যে এটার আসলে শেষ কোথায়। আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে এটা শেষ করি। কিছুক্ষণ আগে আমি একজন খুব বড় অ্যাক্টিভিস্টের একটা ভিডিও দেখছিলাম, এবং গতকালকে বা তার আগের দিনকে সম্ভবত বাংলা একাডেমিতে একটা ম্যাগাজিন প্রকাশনার অনুষ্ঠানে বাংলাদেশের একজন নামকরা বুদ্ধিজীবী তিনিও কথা বলেছেন। এখন তাদের কথা যদি আমরা মিলাই, তারা বলতে চাচ্ছেন যে 5 আগস্টের পরবর্তীতে আসলে আমেরিকার সহায়তায় এই মিলিটারি, সিভিল, ব্যুরোক্রেসি এগুলো সব দখল করে নিয়েছে, এবং বাংলাদেশ আসলে গণতন্ত্র আসেনি, আবার বিপ্লব লাগবে। এই যে আবার বিপ্লব লাগবে, এবং এই যে আবার বিপ্লব লাগার স্লোগান সোসাইটিতে এনারা কন্টিনিউ করছে, এটা কিসের জন্য করছে? এটা কি সোসাইটির মুক্তির জন্য করছে? এটা কি ধরেন আমার আপনার ভোটের অধিকারের জন্য করছে? এখন কিন্তু ব্যাপারটা তা না। এরা বেসিক্যালি বুঝতে পেরেছে যে ক্ষমতায় গেলে ক্ষমতা কিভাবে পাওয়া যায়, ক্ষমতার স্বাদ কেমন, এখন এইটাতে ফেরত যেতে চায়, এবং সেইটা ফেরত যাওয়ার উপায় তো নির্বাচনের মাধ্যমে পারে নাই। এখন নির্বাচনের মাধ্যমে যেহেতু পারে নাই, অতএব তারা এই কনস্পিরেসি থিওরিগুলো এখন নিয়ে আসছে, যে না, মানে জনগণ ভোট দিছে এক জায়গায়, ভোট পড়ছে আর এক জায়গায়। হ্যাঁ, তো অতএব কি করতে হবে? অতএব বিপ্লব করতে হবে। এই যে মানে অনন্ত বিপ্লবের ধারণা, মাসুদ ভাই, আমার আমার আসলেই জানা নাই যে এই মানুষগুলো কোন দিন বুঝবেন যে মানে আমাদের দেশের জন্য মানে গণতন্ত্রের বিকল্প আর কিছু নাই। সবার সবার সাথে মানে মিলে মিশে কথাবার্তা বলে রাজনৈতিক বিরোধিতা মেনে নিয়ে সবাইকে কোএক্সিস্ট করতে হবে। এককভাবে যদি কেউ থাকতে চায়, হ্যাঁ, সেটা মিস ইনফরমেশনের মাধ্যমে হোক, ডিসইনফরমেশনের মাধ্যমে হোক, আর ম্যাল ইনফরমেশনের মাধ্যমেই হোক, তাদের অবস্থা কিন্তু মানে মানে আওয়ামী লীগের কি অবস্থা আছে আপনি দেখেন। মানে এককভাবে যেই থাকতে যাবে, সেম সিচুয়েশনের দিকে যাবে। না, আরেকটা জিনিস আমি এই আলোচনাটা এখানে শেষ করব, যে
মানে রাজনীতিতে পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, পরস্পরের ব্যাপারে এক ধরনের প্রতিপক্ষ থাকবে, সমস্যা নেই। পরস্পরকে পর্যুদস্ত করার একটা মানসিকতা থাকবে, সেটাও কোনো সমস্যা নেই। কিন্তু পরস্পরকে যে নিশ্চিহ্ন করে দেওয়ার যে প্রবণতাটা, এবং এই নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যা যা উইপেন ব্যবহার করা দরকার, যেগুলি প্রয়োজনীয়, অপ্রয়োজনীয়, অনৈতিক, নৈতিক যা কিছু আছে, এই যে প্রয়োগের একটা প্রবণতা, এটাকে আপনি কিভাবে দেখবেন? যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন এই মুহূর্তে বাংলাদেশ থেকে কে কবে আওয়ামী লীগ করেছে, তো আওয়ামী লীগ মানে একসময় আওয়ামী লীগ করতো, আর আওয়ামী লীগ তো আমাদের এখানে নিষিদ্ধ হয়নি এখন, এই রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত। কিন্তু একজনকে যদি আপনি পিটান, অথবা কেউ যদি পিটায়, সে যদি বলে যে এই লোকটা আওয়ামী লীগের লোক, এই জন্য আমি পিটাচ্ছি, এটা বললে কিন্তু তাকে পিটানোটা বৈধতা লাভ করবে, কেউ ফিরে আসবে না। এই যে একটা সামাজিক অবস্থা, এটা এটাকে আপনি কি বলবেন? মাসুদ ভাই, আহ, দুটো ব্যাপার। একটা হচ্ছে যে যে কোনো মানুষের যে কোনো রাজনৈতিক দল করা, সেটা যদি বৈধ হয়, আহ, আহ, এটা তার একটা অধিকার। অর্থাৎ আজকে আপনার অধিকার, আপনি আওয়ামী লীগ করবেন। আপনার 2 দিন পরে গিয়ে মনে হয় আপনার চিন্তার সাথে মতের সাথে আওয়ামী লীগ মেলে না। আপনার মনে হয়েছে আপনার চিন্তার সাথে বিএনপির চিন্তা মেলে, আপনি বিএনপি করবেন। আপনার মনে হয়েছে না আপনার আরো 2 বছর পরে আপনার চিন্তার সাথে বিএনপি মেলেন, আপনি জামাত করবেন। এইটা আপনার রাজনৈতিক অধিকার। ব্যাপারটা এরকম না যে আপনি মা পেটের থেকে পড়ার পর থেকেই আপনার মানে একবার আওয়ামী লীগ করছেন আপনি অন্য কোনো দল করতে পারবেন না, একবার জামাত করছেন আপনি অন্য কোনো দল করতে পারবেন না। আমাদের সমাজে এই কাজটা কেন হয় জানেন মাসুদ ভাই? কারণ আমাদের সমাজে রিসোর্স অনেক কম। তো রিসোর্স কম থাকার ফলে প্রতিযোগী অনেক বেশি। তো যখনই এই প্রতিযোগিতাগুলো শুরু হয়, তখনই দেখা যায় যে কেউ আরেকজনকে আওয়ামী লীগ ট্যাগ দেয়, কেউ আরেকজনকে বিএনপি ট্যাগ দেয়, কেউ আরেকজনকে জামায়াত ট্যাগ দেয়। এবং এইটা মানে অ্যাক্রস দ্য টাইম, গত 54 বছরে আমাদের রাজনীতির একটা কমন ফিনোমেনা। যখনই আপনার সাথে ধরেন কোনো একটা জায়গায় তর্কে আলাপে পারবে না, তখন আপনাকে নিয়ে আসবে, আচ্ছা আপনি আগে ওই দল করছেন, এখন তো ওই দলের বৈধতা নাই, অথবা আপনার আর কথা বলার কোনো বৈধতা নেই। এই পুরো প্রজেক্টটাই হচ্ছে রিসোর্সকে নিয়ন্ত্রণ করার একটা প্রজেক্ট ভাই, এবং মানুষকে প্ল্যাটফর্ম করার একটা প্রবণতা। এখন আপনি যেটা বললেন যে এই যে মানুষদেরকে মানে হচ্ছে যে নানা রকম ট্যাগ দিয়ে মারা হচ্ছে এবং সেটাকে জাস্টিফাই করা হচ্ছে, এইটার এটা খুব সিম্পলি এটা হচ্ছে যে ফৌজদারি অপরাধকে হাইড করার জন্য রাজনৈতিক চাদরের নিচে আশ্রয় নেওয়া। আপনি একজন মানুষকে যখন মারছেন, এটা তো একটা ফৌজদারি অপরাধ। আপনি একজন মানুষকে অ্যাবডাক্ট করে নিচ্ছেন, এটা ফৌজদারি অপরাধ। আপনি কাউকে মেরে শাহবাগ থানার সামনে ফেলে যাচ্ছেন, এটা ফৌজদারি অপরাধ। এবং এই রক্ষা পাওয়ার জন্য আপনি বলছেন আরে আমি তো আওয়ামী লীগকে মেরেছি। মানে এটা তো হতে পারে না। মানে এটা খুব, যে কোনো দেশে আইনের শাসন যেখানে আছে, এটা তো আমরা এক্সপেক্টও করতে পারি না। আবার ধরেন আহ, 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 মানে মাসুদ ভাই, মানে এটা একটু মানে বিষয়টা একটু অন্যদিকে চলে যাচ্ছে, বাট আমি জাস্ট এটা একটা অ্যাড না করার পারছি না। আমরা আইনের শাসন কি বলবো, ধরেন এই দেশে বিরোধী দল জাতীয় সঙ্গীতের সময় সংসদে দাঁড়াতে চায় না। এই দেশের বিরোধী দলের নেতা, সে যখন স্মৃতিসৌধে গিয়ে ফুল দেয়, তারপরে বলে যে এইটা আসলে সে বিরোধী দলের নেতা হিসেবে আসছে, সে মানে তার দায়িত্ব পালন, তাই এইটুকু তার করতে হচ্ছে, না হলে না। কারণ তার দলের নেতাকর্মীরা বিশ্বাস করে যে ওইখানে স্মৃতিসৌধে গিয়ে ফুল দেওয়া মানে হচ্ছে পূজা করা। এই দলের মানে আপনি চিন্তা করেন মাসুদ ভাই, আমরা এমন একটা অবস্থায় রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রুপ সরাসরি গণহত্যার সাথে জড়িত ছিল, একটা দল একটা সময়। সেই দলের পরবর্তীতে এখন যারা রয়েছেন তারা তো আর ওই গণহত্যার সাথে জড়িত ছিল না। ধরেন যার জন্ম 2000 সালে, সে তো আর গণহত্যার সাথে জড়িত নাই, হ্যাঁ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি গণহত্যার রাজনীতিটাকে ডিনাউন্স করছেন কিনা, মানে আপনি গণহত্যার রাজনীতিটাকে সমালোচনা করে সেখান থেকে নিজেকে সরায় রাখতেছেন কিনা। আপনি যখন 54 বছর পরে এসে বলেন যে গোলাম আজমের বাংলায়, তখন মানে আপনি ভুলে যান যে 25 মার্চের রাত্রেবেলা যখন মানুষকে মেরে ফেলা হয়েছে, তার 2 সপ্তাহ পরে যখন মানে কারফিউ খোলা হয়েছে, তখন এই গোলাম আজম গিয়ে ক্যান্টনমেন্টে বসে টিক্কা খানের সাথে দেখা করে আসছে। জাস্ট আপনি চিন্তা করেন আজকের দিনে মানে মানে কোনো একটা সরকার বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ড চালাইছে, আপনি একটা দলের 2 সপ্তাহ কারফিউ ছিল, আপনি 2 সপ্তাহ পর কারফিউ খুলেছে, প্রথম কাজ আপনি কি করেছেন? আপনি তার সাথে গিয়ে চা বিস্কিট এবং নাটস খাচ্ছেন এবং খেয়ে হেসে হেসে কথা বলতেছেন। কিন্তু আপনি জানেন যে ওই গত মানে 15টা দিন রাত গোটা শহরের উপরে ট্যাঙ্ক চালানো হয়েছে। তো এই জিনিসগুলোকেও যখন একজন 2000 সালে জন্ম নেওয়া তরুণ বা 2010 সালে জন্ম নেওয়া তরুণ এটাকে যদি খারাপ মনে না করেন, তাহলে আমি কি বলবো তাকে, বলেন? আমি বলছি না যে কোনো একটা মানুষকে সারা জীবনের জন্য
কোনো একটা অপরাধের জন্য দায়ী করতে হবে না। মানে অপরাধ কখনোই জন্ম জন্মান্তরে হয় না মাসুদ ভাই। এটা যে করেছে তারই অপরাধ। এটা গোলাম আজমের অপরাধ, গোলাম আজমের অপরাধ। 2020 সালে যে ছেলেটা শিবিরে জয়েন করেছে তার পূর্ণ অধিকার আছে শিবির করার, কিন্তু তার অধিকার নাই গণহত্যাকে সমর্থন করার। এই যে বেসিক আলাপটা মাসুদ ভাই, যে সোসাইটিতে না ধরেন হত্যাকাণ্ডকে, ম্যাস কিলিংকে নর্মালাইজ করা হয়, সেই সোসাইটিতে আমি আর কি আদব বেয়াদবির আশা করব বলেন? না, এখানে কিন্তু আমি এটাকে মানে দেখেন, এটা কিন্তু আরেকটা দিকও আছে। হ্যাঁ, আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটা দিকটা কি, যেমন ধরেন এই যে আমরা বলতেছি, আপনি যে বলতেছেন যে যে অন্যায় করেছে সে অন্যায় করেছে, এটা তো অন্যায় বলেন অথবা পুণ্য বলেন পাপ বলেন, এটা তো আর বংশানুক্রমিক ভাবে হয় না, তাই না? কিন্তু বিগত সরকারে আমরা কিন্তু আমরা দেখেছি রাজাকারের নাতিপুতি, তাদেরকে এগুলি করা হবে না। এই যে রাজাকারের নাতিপুতি ভাবে তাদের যে আখ্যায়িত করা, এই আখ্যায়িত করার মাধ্যমে কিন্তু তাদেরকে আসলে ঠেলে দেওয়া হয় ওটাকে সমর্থন করার জন্য। এটাও কিন্তু একটা, আমি মনে করি একটা দিক ছিল। হ্যাঁ, দুটো ব্যাপারই আছে। প্রথমত, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে কাউকে রাজাকারের নাতিপুতি বলতে হবে। এটা অত্যন্ত আপত্তিকর একটা শব্দ। রাজাকার স্পেসিফিক্যালি 1971 সালে যারা পাকিস্তান আর্মি সহযোগিতা করেছে। এখন কেউ যদি সেই রাজনীতির সমর্থন করে, আমি তাকে সমালোচনা করতে পারি, হ্যাঁ, কিন্তু সে তাদের নাতি নাতনি এগুলো বলে আমার তাকে ছোট করতে হবে, ডিহিউম্যানাইজ করতে হবে, এটার কোনো মানে হয় না। বাস্তবতা হচ্ছে যে আপনি যেটা বললেন যে হ্যাঁ, আমরা যদি একটা গ্রুপকে কনসিস্টেন্টলি নেগেটিভ ভাবে ডিপিক্ট করি, আমরা তখন তাদেরকে দূরে ঠেলে দিই, এটাও যেমন সত্যি। আবার ধরেন ওই গ্রুপটারও খানিকটা দায়িত্ব থাকে যে নিজের জায়গা থেকে নিজের সেলফ ক্রিটিক করা। ইটস আ টু ওয়ে প্রসেস মাসুদ ভাই। আমি যেমন ধরেন আমি এবং আপনি যেমন ডিনাউন্স করছি যে কাউকে কোনোভাবেই রাজাকারের ছেলে মেয়ে নাতি পত্নী বলা যাবে না, এটা অন্যায়, এটা এক ধরনের ইন আ ওয়ে রেসিজমের মধ্যে পড়বে, হ্যাঁ। ঠিক একইভাবে ধরেন যে মানুষটা জামায়াতের রাজনীতি করছে বা শিবিরের রাজনীতি করছে, বা ধরেন জামায়াতের অন্যান্য যে ABC প্ল্যাটফর্মের রাজনীতি করছে, তাদেরকেও বুঝতে হবে যে ওকে ফাইন, মুক্তিযুদ্ধকে বাদ দেওয়ার দরকার নাই। আপনি মানে 47 প্রথম স্বাধীনতা এবং 24 দ্বিতীয় স্বাধীনতা, মাঝখানে 71 হচ্ছে ভারতের অধীনস্থ হওয়ার একটা কাজ, এটা বলার দরকার নেই। কারণ আপনি তো তখনই মিউচুয়াল রেসপেক্ট আশা করবেন যখন উভয় পক্ষ থেকে মিউচুয়াল রেসপেক্ট থাকবে, তাই না? এটা তো শুধুমাত্র এক পক্ষের উপরে চাপানো যায় না। আমার পজিশনটা হচ্ছে খুব সিম্পল মাসুদ ভাই। আমরা যখন 2025 সালে রাজনীতি করছি, রাজনীতি নিয়ে আলাপ করছি, এই সময় প্রত্যেকেই আমরা বাংলাদেশের নাগরিক, কেউ পাকিস্তানের নাগরিক না, কেউ ভারতেরও নাগরিক না। তো কাউকে যেমন বলা যাবে না ভারতের দালাল, কাউকে বলা যাবে না পাকিস্তানের দালাল, কাউকে রাজাকারের নাতিপুতিও বলা যাবে না, আবার কাউকে ফ্যাসিস্টের দোসরও বলা যাবে না। আপনি আমি বসবো, আলাপ আলোচনা করব, আমার যুক্তির বিরুদ্ধে আপনি যুক্তি দিবেন, কিন্তু আপনি আমার ফ্যামিলি নিয়ে কথা বলতে পারবেন না, আমি আপনার ফ্যামিলি নিয়ে কথা বলতে পারবো না। পুরো আলাপটা হচ্ছে আমার আপনার যুক্তি কেন্দ্রিক। আপনি যদি এই বেসিক নর্মস না মানেন, তাহলে আপনি এক্সপেক্ট করতে পারেন না যে আপনার সাথে এই নর্মস অন্য কেউ মানবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আসিফ বিন আলী। আপনিও আপনার গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমাদের অনুষ্ঠানে হাজির হয়েছেন, অনেক কৃতজ্ঞতা। আগামীতেও আপনাকে আমরা পাবো এই প্রত্যাশা থাকলো। প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের চলমান রাজনৈতিক যে বিভিন্ন কর্মকাণ্ড, এবং সেই সঙ্গে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো রাজনৈতিক যে সংস্কৃতি, এই রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তনটা আসছে, বিভিন্ন দলের মধ্যে আসছে, এগুলো আসলে আমাদের দেশকে কোথায় নিয়ে যাবে, এটা কিন্তু আসলে একটা চিন্তার বিষয়। এই চিন্তাটা আপনারা আপনাদের মতো করে করুন, সেই সঙ্গে আসিফ বিন আলীর যে মতামত সেটাও বিবেচনায় রাখুন। আগামীতে আবার কথা হবে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।